সো আমরা দেখছিলাম ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের বিভিন্ন ফিচার্স এন্ড অল দ্যাট, এগুলো আমরা দেখছিলাম। Client server architecture communicate করে via a protocol which is known as TCP/IP mainly. TCP/IP full form TCP transmission control protocol, IP internet protocol. শর্ট কোশ্চেনে আসতে পারে, সেজন্য বলে রাখলাম টার্মটা। মেইনলি এরা ক্লায়েন্ট এবং সার্ভার যখন কমিউনিকেট করে TCP/IP প্রোটোকল মেইনটেইন করে ফলো করে কমিউনিকেট করে। প্রোটোকল কথাটার মানে হচ্ছে সেট অফ রুল। তো নেটওয়ার্কে যখন কমিউনিকেট করে ডেটাগুলো যখন ডেটা যখন নেটওয়ার্কে মুভ করে তখন একটা রুলস এন্ড রেগুলেশনস আর নিডেড। সেই রুলস এন্ড রেগুলেশনটাকে আমরা প্রোটোকল বলছি। সো দ্যাট ইজ I thought I have allowed you. আমি ওই যে ওইটা ইয়ে করতে ভুলে গেছি, সেটা খেয়াল করিনি। তোরা যে ওয়েটিং লিস্টে আছি, ওয়েটিং এ দাঁড়িয়ে আছিস, আমি খেয়াল করিনি। আমি ভেবেছি তোরা ঢুকে গেছিস। যাই হোক, তো থিং ইজ দ্যাট ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন তারা যখন কমিউনিকেট করে, ক্লায়েন্ট এবং সার্ভার যখন কমিউনিকেট করে, তারা একটা প্রোটোকল, একটা সেট অফ রুল ফলো করে কমিউনিকেট করে। সেই যে সেট অফ রুলটা, জেনারেলি সেই সেট অফ রুলটা তারা যেটা ফলো করে সেটা হচ্ছে TCP/IP সেট অফ রুল। TCP ফুল ফর্ম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, IP ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল। তো তারা এই TCP/IP রুল ফলো করে কাজ করে। এখানে এই TCP এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর IP ইন্টারনেট প্রোটোকল শর্ট কোশ্চেনে আসতে পারে। সো দ্যাটস ওয়াই আমি টার্মটা বলে রাখলাম। এখানে ওই ছবিটা দেখ, এই প্রোটোকল ইন্টারাকশন যেটা হচ্ছে, সেই প্রোটোকল ইন্টারাকশনে বেসিক্যালি TCP/IP প্রোটোকল কাজ করে। এটা ক্লায়েন্ট এবং সার্ভার দুদিকে দুটো আছে। এখানে বলা হয়েছে যে কিভাবে কমিউনিকেট হয় এবং হেন তেন। ক্লায়েন্ট একটা ইনিশিয়াল কোয়ারি করে, দেন সার্ভার সেখান থেকে একটা পসিবল রেকর্ডস পাঠায় ক্লায়েন্টকে, দেন ক্লায়েন্ট হয় তার একটা কোয়ারি করে, সার্ভার আবার কিছু রেকর্ড পাঠায়, ফাইনালি একটা কোয়ারি করে, দেন আর এটা রেকর্ড ইজ রিটার্নড এন্ড অল দ্যাট। সো এইভাবে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশনটা হয়। এটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। এরকম ভাবে ছবি দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। নাও এই যে ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন, এগুলোর আবার বিভিন্ন টাইপ হয়, যদিও আমাদের অত ডিটেলসের দরকার নেই, বাস জাস্ট একবার বলে রাখছি। যেমন হোস্ট বেসড প্রসেসিং হয়, সার্ভার বেসড প্রসেসিং হয়, কোঅপারেটিভ প্রসেসিং হয়, ক্লায়েন্ট বেসড প্রসেসিং হয়। হোস্ট বেসড প্রসেসিং মানে যে হোস্ট মেশিনটা, সেই হোস্ট মেশিনটা যখন প্রসেস করছে ডেটাকে, তখন হোস্ট বেসড প্রসেসিং। যখন সার্ভারে হচ্ছে প্রসেসিংটা, তখন সার্ভার বেসড প্রসেসিং। যখন সমস্ত নোডগুলোই একসঙ্গে প্রসেসিং এ ইনভলভ, তখন সেটা কোঅপারেটিভ প্রসেসিং। আর যখন শুধু ক্লায়েন্ট মেশিন প্রসেস করছে, সেটা ক্লায়েন্ট বেসড প্রসেসিং। তো সবকটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এর ফ্লেভার, বাট পিওরলি সবকটাই কিন্তু ডিস্ট্রিবিউটেড প্রসেসিং নয়। এর মধ্যে কোঅপারেটিভ প্রসেসিংটা কিন্তু পিওরলি ডিস্ট্রিবিউটেড প্রসেসিং, বাদ বাকিগুলো কিন্তু পিওরলি ডিস্ট্রিবিউটেড প্রসেসিং নয়। ওকে, so this is basically 4 general classes of the client server architecture. Now you can see host based processing, এখানে বেসিক্যালি নো ট্রু ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং। তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এটা হচ্ছে না ট্রু সেন্সে। ট্র্যাডিশনাল মেইনফ্রেম এনভায়রনমেন্ট এন্ড অল দ্যাট আর দেয়ার, আমি এত ডিটেলসে যাচ্ছি না। এটা বেসিক্যালি এরকম তুমি দেখতে পাচ্ছ যে ক্লায়েন্ট মেশিনে বিশেষ কিছুই নেই, অ্যাকচুয়ালি কিছুই নেই, যা আছে সার্ভার মেশিনেই আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি হোস্ট বেসড প্রসেসিং। From the picture you can understand. Next, server based processing, client machine এ শুধুমাত্র প্রেজেন্টেশন লজিকটা আছে, বাকি যা আছে সব সার্ভারে আছে। So that is server based processing. Next হচ্ছে এবং লেখাই আছে দেখো, সার্ভার ডাজ অল দি প্রসেসিং। নেক্সট হচ্ছে কোঅপারেটিভ প্রসেসিং। এখানে প্রেজেন্টেশন লজিক এবং অ্যাপ্লিকেশন লজিক দুটোই ক্লায়েন্টে আছে, এবং অ্যাপ্লিকেশন লজিক, ডেটাবেস লজিক এবং ডেটাবেসটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে তোমার সার্ভারে।
So that is basically cooperative processing. Application processing is performed in an optimized fashion. এই ধরনের infrastructure maintain করা difficult, complex, but it offers greater productivity and efficiency, obviously. Next is client-based processing. In the client-based processing, you can see presentation logic, application logic, database logic, everything is in the client machine. And database logic and database is in the server actually. So that is mainly এখানে client-এর responsibility. Client টোটাল জিনিসটাকে হ্যান্ডেল করছে, so that is client's responsibility. That is the thing we want to say over here. Okay. So all application processing is done at the client. You can see all application processing is done at the client. Okay. নেক্সট আমি যেই বলছিলাম যে ক্লায়েন্ট এবং সার্ভার, এখানে আমরা বলি যে 3 টায়ার আর্কিটেকচার, অনেক সময় বলা হয় 3 টায়ার আর্কিটেকচার, TIER টায়ার, যেখানে ক্লায়েন্ট হচ্ছে একটা টায়ার, একটা লেয়ার, দেন মিডল টায়ার সার্ভার একটা থাকে যেটা ক্লায়েন্ট এবং সার্ভার মেশিনের সঙ্গে কমিউনিকেট করে, এবং তারপরে সার্ভার্স থাকে। দ্যাট ইজ বেসিক্যালি 3 টায়ার আর্কিটেকচার। এরকম ধরনের আর্কিটেকচার হতে পারে ক্লায়েন্ট সার্ভারে, যেটা দেখানো হয়েছে। File cache consistency at your level it is not necessary. File cache consistency আর কিছুই নয়, প্রত্যেকটা সার্ভারের বা ক্লায়েন্টের তাদের নিজস্ব সার্ভ ক্যাশে মেইনটেইন করছে, তারা ক্যাশে মেমরি মেইনটেইন করছে, এটা কি বলা হয়েছে অ্যাকচুয়ালি to speed up this thing, and so that is basically the cache concept, you know. মিডলওয়্যার, যে মিডলওয়্যার নিয়ে আমরা আলোচনা করছিলাম, মিডলওয়্যার বেসিক্যালি কি করে? মিডলওয়্যার বেসিক্যালি হচ্ছে মিডলম্যান বিটুইন ক্লায়েন্ট এন্ড সার্ভার। ক্লায়েন্টের ভাষা সার্ভার না বুঝতে পারে, সার্ভারের ভাষা ক্লায়েন্ট না বুঝতে পারে, তাদের দুজনের ভাষা যাতে দুজনে বুঝতে পারে সেটা দেখার দায়িত্ব মিডল টায়ারের বা মিডলওয়্যারের। দ্যাটস হোয়াই ইট ইজ মিডলওয়্যার। যেখানে দেখানো হয়েছে মিডলওয়্যার ক্লায়েন্টও আছে, সার্ভারেও আছে। মিডলওয়্যার ইন্টারাকশন হচ্ছে ক্লায়েন্টের ভাষা সার্ভার বুঝতে পারছে, সার্ভারের ভাষা ক্লায়েন্ট বুঝতে পারছে। দ্যাট ইজ মিডলওয়্যার ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেম সার্ভিস। যখন আমার সার্ভিসটা ডিস্ট্রিবিউটেড ট্রু ডিস্ট্রিবিউটেড প্রসেসিং যখন হচ্ছে, তখনও মিডলওয়্যার কাজ করতে পারে। তোমার প্রত্যেকটা নোড এবং মাঝখানে মিডলওয়্যার থাকছে, মিডলওয়্যার তাদের মধ্যে কমিউনিকেট করছে এন্ড অল দ্যাট ইন দ্যাট ওয়ে, ইন দ্য পিকচার ইট ইজ গিভেন, ছবিতে দেখতে পাচ্ছ লাইক দিস। নেক্সট মিডলওয়্যার বিভিন্ন ভাবে কাজ করে, কোন ক্ষেত্রে মেসেজ পাঠিয়ে কাজ করে, একটা ক্লায়েন্ট থেকে সার্ভারে মেসেজ যাচ্ছে, সো মেসেজ ওরিয়েন্টেড মিডলওয়্যার ওই জন্য বলা হয়েছে। অনেক সময় তারা কমিউনিকেট করে রিমোট প্রসিডিওর কল বা আরপিসির মাধ্যমে, তাই জন্য তার রিমোট প্রসিডিওর কল দিয়ে কমিউনিকেট হচ্ছে এটা। অনেক সময় তারা কমিউনিকেট করে অবজেক্ট রিকোয়েস্ট ব্রোকার দিয়ে, সো সেটা এই অবজেক্ট রিকোয়েস্ট এন্ড রেসপন্সেস করে কাজ করছে। এরকম 2-3 রকম ভাবে তারা কাজ করতে পারে মিডলওয়্যার গুলো, তো সেটা বলা হয়েছে এখানে। নেক্সট, দিস ইজ ভেরি সিম্পল। ওই যে মেসেজ পাসিং কিভাবে হচ্ছে সেটাই দেখানো হয়েছে। সেন্ডিং প্রসেস, মেসেজ পাসিং মডিউলে এসে মেসেজ যাচ্ছে ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার, এরকম ভাবে মেসেজ পাসিং প্রসেস এটা দেখানো হয়েছে। দেন এখানে কিছু থিওরিটিক্যাল জিনিস বলা আছে, রিলায়েবিলিটি ভার্সেস আনরিলায়েবিলিটি, কতটা রিলায়েবল হবে কতটা হবে না, হেন তেন এইসব ব্যাপারগুলো ইউ ক্যান গো থ্রু ইট। ব্লকিং ভার্সেস নন ব্লকিং দুটো কনসেপ্ট আছে। ব্লকিং মানে আগে ফার্স্ট নন ব্লকিং দেখি। নন ব্লকিং মানে প্রসেস ইজ নট সাসপেন্ডেড অ্যাজ এ রেজাল্ট অফ ইস্যুইং আ সেন্ড অর রিসিভ নাও এফিশিয়েন্ট ফ্লেক্সিবল ইউজ অফ মেসেজ। অ্যাকচুয়ালি ব্লকিং আর নন ব্লকিং মানে in distributed processing this is very important, as because in distributed environment suppose one of your site has been down. In that case, suppose you are not able to communicate with your server. In that case, some blocking kind of situation can occur for a process. যে প্রসেসটা যেহেতু সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না, সেজন্য প্রসেসটার প্রসেসিংটা ব্লক হয়ে গেছে। So that is basically blocking concept. আর non blocking concept মানে we have some a mechanism through which we can avoid this kind of situation as far as possible. That is basically non blocking concept. There are two types of algorithms: blocking algorithm, non blocking algorithm. More specifically, I want to say two names. Please try to remember those names. One is known as 2PC, two-phase commit protocol. Another is known as 3PC, three-phase commit protocol. Now, in case of 2PC protocol, what happens? Suppose there is a there is a server and more than one clients are involved. Now, and it's a distributed environment. It's a distributed environment. So, একটাই কাজ তার বিভিন্ন পার্ট ক্লায়েন্টের বিভিন্ন ক্লায়েন্ট গুলো এক্সিকিউট করছে
এবার যদি কোনো একটা ক্লায়েন্ট সে কমিট করতে চায়, যদি কোনো একটা ক্লায়েন্ট সে সেভ করতে চায় তার ডেটাকে, তাহলে সে সার্ভারের কাছে পারমিশন নিতে হবে। অথবা উল্টোটা যদি হয় যে সার্ভার হয়তো ডেটাটা টোটাল কাজটাকে সেভ করতে চাইছে, তাহলে সার্ভার প্রত্যেকটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে যে দে আর রেডি অর নট টু কমিট। আমরা এটাকে কমিট বলি। তো দে আর রেডি আর দে রেডি অর নট টু কমিট। তো তারা যদি রেডি থাকে, তাহলে সার্ভার কমিট করবে। আর তাদের মধ্যে যদি কোনো একজনও রেডি না থাকে তাহলে তার সার্ভার কমিট করবে না। এবার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টে এরকম হলো যে ধরা যাক যে 10টা ক্লায়েন্ট মেশিন আছে এবং একটা সার্ভার মেশিন আছে। এবার টোটাল কানেকশনটা, টোটাল যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা দুটো সেগমেন্ট আছে। তো 10টা যে ক্লায়েন্ট মেশিন, সেই 10টা ক্লায়েন্ট মেশিনের মধ্যে 5টা ক্লায়েন্ট মেশিন এবং সার্ভার একটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে, এবং বাকি 5টা সার্ভার কমপ্লিটলি আরেকটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে, যদিও তারা কানেক্টেড। এখন ঘটনা হচ্ছে কোনো কারণে সার্ভার হয়তো ক্লায়েন্ট গুলোকে জিজ্ঞাসা করছে যে আর ইউ রেডি টু সেভ। এক্ষেত্রে যে ক্লায়েন্ট গুলো সার্ভারের সঙ্গে সেম নেটওয়ার্ক সেগমেন্টে আছে তারা সিম্পলি অ্যান্সার দিচ্ছে যে whether they are ready or not। বাট যারা সার্ভারের সঙ্গে সেম নেটওয়ার্ক সেগমেন্টে নেই, তারা তারা হয়তো কোনো অ্যান্সার দিচ্ছে না। তো এর অনেকগুলো কারণ হতে পারে। এর একটা কারণ হতে পারে যে নেটওয়ার্ক সেগমেন্টের যে লিংক, সেই লিংকটা ব্রেক হয়ে গেছে। এর একটা কারণ হতে পারে যে ওই যে ক্লায়েন্টগুলো আরেকটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে তারা ডাউন, তাই জন্য তারা রেসপন্স দিচ্ছে না। হোয়াটএভার ইট মে বি, ক্লায়েন্ট হ্যাজ টু অ্যাবর্ট, সার্ভার হ্যাজ টু অ্যাবর্ট দি হোল থিং। সার্ভারকে টোটাল জিনিসটাকে আবার রিটার্ন করতে হবে, বিকজ সার্ভার কোনো worthwhile রেসপন্স, কোনো ফ্রুটফুল রেসপন্স ক্লায়েন্টের থেকে পাচ্ছে না। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং। দ্যাট ইজ 2PC। ইন কেস অফ 3PC আমরা এই প্রবলেমটা ঠিক নয়, আমরা কিছু প্রবলেমকে ওভারকাম করতে পারি। সেজন্য 3PC প্রোটোকল ইজ নোন অ্যাজ নন ব্লকিং প্রোটোকল, আর 2PC প্রোটোকল ইজ নোন অ্যাজ ব্লকিং প্রোটোকল। সো টার্ম গুলো জাস্ট তোমাকে বলে রাখছি, অনেক সময় কোশ্চেনে আসতে পারে টার্ম গুলো। 2PC প্রোটোকল মানে টু ফেজ কমিট প্রোটোকল, 3PC প্রোটোকল মানে থ্রি ফেজ কমিট প্রোটোকল, 2PC protocol is a blocking protocol, 2PC is a non-blocking protocol. তো এগুলো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের এক একটা অ্যালগরিদম কাজে লাগে আমাদের, যদিও তোমাদের ডিটেলস অত নেই বলে আমরা অত যাচ্ছি না। সো দিস ইজ দ্য থিং। আর বিশেষ কিছু এখান থেকে দেখার নেই, ওই একই জিনিস বারবার এখানে বলা আছে। আর এইসব ব্যাপারগুলো এত এত দরকার, এগুলো দরকার হবে না, পড়াচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস। আমি রোববার দিন যেটা করব, মানে নেক্সট সানডে লাস্ট তোমাদের ক্লাস নেব। নেক্সট সানডে আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে ইউনিক্স এর এনভায়রনমেন্টটা সম্পর্কে একটু বলে দেবো। যেহেতু তোমাদের ইউনিক্সটা কেস স্টাডি হিসেবে আছে, আমি বিভিন্ন সময় বলতে এসেছি ওভারঅল সিলেবাসে। আমি যখন বিভিন্ন আমরা জিনিস করেছি তখন ইউনিক্স এর এক্সাম্পল নিয়ে আমরা কিছু কিছু দেখেছি, বাট সানডে আমি ইউনিক্সটা নিয়ে আরেকবার একটু বলে দেবো তোমাদেরকে। এবং দ্যাট উইল বি আওয়ার লাস্ট ক্লাস অন সানডে। After that, if you face any doubt and all that, you can ask me always via WhatsApp and all that. Now, if you have any doubts up to this, you can ask me. Otherwise, I will end the class here. আজকে আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। ইট ওয়াজ আওয়ার অলমোস্ট আওয়ার সিলেবাস ইজ এন্ড। আমরা জাস্ট পরের দিন ইউনিক্সটা নিয়ে আলোচনা করবো একটু, যেমন আমি ক্লাস নিই 10:30 থেকে ইউনিক্সটা নিয়ে আলোচনা করবো, এবং দ্যাট উইল বি দ্য end of the class. And regarding your exam, I want